আমি সঞ্জয় কর্মকার। সঞ্জয়ের সঙ্গে কিছুক্ষণ ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গে আজকে শুভেন্দু অধিকারী শপথ নিল এবং বিজেপি সরকারের পথ চলা শুরু হলো। আজকে 5 জন মন্ত্রী দিলীপ ঘোষ, নিশীথ প্রামাণিক, অগ্নিমিত্রা পল সহ 5 জন মন্ত্রীও শপথ নিল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এই শপথ অনুষ্ঠানটি ছিল একটা মেগা ইভেন্টের মতন। আজকে যেন সারা ভারতবর্ষ কলকাতাতে উপস্থিত হয়েছিল এবং মনে হচ্ছিল কলকাতাই যেন ভারতবর্ষের রাজধানী। আজকে বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিজেপির কেন্দ্রীয় সভাপতি নবীন নিতিন, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথজি, চন্দ্রবাবু নাইডু সহ বিজেপির 20টি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন স্মৃতি ইরানি সহ আরও বিজেপির অনেক কেন্দ্রীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবাংলার মানুষের উদ্দেশ্যে মঞ্চে ষষ্ঠাঙ্গে প্রণাম করে, নতজানু হয়ে প্রণাম করে বাংলার মানুষকে তার কৃতজ্ঞতা এবং শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন। সেই সঙ্গে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে তিনি পুষ্পার্ঘ্য নিবেদন করলেন। এই ব্রিগেডের সভায় মঞ্চে যারা উপবিষ্ট ছিলেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা ছাড়াও অনেক গুণীজন উপস্থিত হয়েছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। দেখা গেল মমতা শঙ্করকে, প্রসেনজিৎকে, যিশুকে, টালিগঞ্জের নায়ক জিতকে, এদেরকেও দেখা গেল। এছাড়া আরও অনেক গুণী মানুষ উপস্থিত হয়েছিলেন আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রায় 20টার মতন ঝালমুড়ির স্টল করা হয়েছিল এবং সেই স্টলগুলিতে দেদার বিকট ছিল ঝালমুড়ি। মানুষ অতি উৎসাহে ঝালমুড়ি খাচ্ছিল এবং সেই সঙ্গে ছিল বাংলার বিখ্যাত এবং কলকাতার বিখ্যাত রসগোল্লা স্টল। সঙ্গে ছিল সীতাভোগ, মিহিদানারও স্টল, অর্থাৎ ঝালমুড়ি এবং মিষ্টির স্টল ছিল এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের শপথ গ্রহণের অনুষ্ঠানে। মাননীয় শুভেন্দু অধিকারী তিনি শপথ গ্রহণ করলেন, তারপর সকলের সঙ্গে সাক্ষাৎ করলেন, অভিবাদন গ্রহণ করলেন এবং অভিবাদন বিনিময় করলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাকে জড়িয়ে ধরে অত্যন্ত স্নেহভরে কাছে টেনে নিলেন তাকে। এর থেকেই বোঝা যায় যে কেন্দ্রীয় নেতৃত্ব তাকে কতটা স্নেহ করেন এবং ভালোবাসেন এবং তার প্রতি আস্থা রাখেন। শপথ গ্রহণ অনুষ্ঠানের পর মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একে একে তার কর্মসূচি পালন করেন। তিনি আজকে 165তম রবীন্দ্র জন্ম জয়ন্তীর দিনে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে যান কবি প্রণামের জন্য। সেখানে তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে মাল্যদান করেন। তারপরে তিনি যান ভারত সেবাশ্রম সংঘের বালিগঞ্জের
মূল আশ্রমে। সেখানে তিনি স্বামী প্রণবানন্দজির প্রতিকৃতিতে মাল্যদান করেন, আরতি করেন এবং সাধুসঙ্গ লাভ করেন। এছাড়াও হিন্দু হৃদয়ের অন্যতম সম্রাট কার্তিক মহারাজের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন, তার সঙ্গে কথা বলেন। কার্তিক মহারাজ হিন্দু জাগরণের জন্য যথেষ্ট কাজ করেছেন এবং অত্যন্ত উদ্যোগী ভূমিকা পালন করেছেন। তার এই উদ্যোগী ভূমিকা বিজেপির পরিবর্তনের কাজে অনেক সহায়তা করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় আজকে তিনি শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতেও গিয়েছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির বাড়িতেও গিয়ে সেখানে তিনি মাল্যদান করেছেন। শ্যামাপ্রসাদ মুখার্জির স্বপ্ন সফল হলো। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে বিজেপি শপথ গ্রহণ করল এবং নতুন সরকার গঠন করল এবং আগামী দিনে তারা এক নতুন অধ্যায়ের সূচনা করবে। এটা শ্যামাপ্রসাদ মুখার্জির কাছে একটা শ্রদ্ধার্ঘ্য নিবেদন বললে সঠিক বলা হবে। শ্যামাপ্রসাদ মুখার্জি যিনি এই বাংলাকে রক্ষা করেছিলেন। মোহাম্মদ আলী জিন্নাহ তিনি কলকাতা এবং ঢাকা এই দুটি শহরকেই চেয়েছিলেন। ঢাকাকে তো চেয়েছিলেনই, সঙ্গে কলকাতাকেও চেয়েছিলেন যে এই কলকাতা শহরটিও তিনি যাতে পান। সেই জন্য তিনি যথেষ্ট সচেষ্ট হয়েছিলেন এবং এই বঙ্গকে তিনি নিয়ে গিয়েছিলেন পূর্ববঙ্গের মধ্যে। কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি তার আন্দোলনের মাধ্যমে এবং তিনি এই পশ্চিমবঙ্গকে হিন্দুদের জন্য একটা জায়গা করে দেওয়ার জন্য তিনি আন্দোলন করেছিলেন এবং পাকিস্তান থেকে তিনি পূর্ববঙ্গ থেকে বের করে এনে পশ্চিমবঙ্গ করেছিলেন। সেই সময় অনেক মানুষ, অনেক সনাতনী মানুষ শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে ছিল, যারা তাকে সঙ্গ দিয়েছিলেন। এবং আজ আমরা এই বঙ্গভূমিতে অর্থাৎ পশ্চিমবঙ্গে রয়েছি, স্বাধীনভাবে রয়েছি। না হলে হয়তো আমাদের আজ বাংলাদেশে থাকতে হতো, কিন্তু বাংলাদেশে থাকলে কি পরিণতি হতো তা দীপু বিশ্বাসের ঘটনা থেকেই বোঝা যায়। বাংলাদেশে যখন দেশ স্বাধীন হয় তখন প্রায় 30% হিন্দু ছিল, আজ প্রায় 3-4.5% মতো হিন্দু রয়েছে। শ্যামাপ্রসাদ মুখার্জির এই আশা ছিল যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি শাসিত সরকার গঠন হবে, তা আজ সম্পূর্ণ হলো বা সেই বৃত্ত সম্পূর্ণ হলো। প্রধানমন্ত্রী আরেকজনকেও তিনি নতমস্তকে প্রণাম করলেন, তিনি হলেন মাখনলাল সরকার। এই মাখনলাল সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে তিনি কাশ্মীর গিয়েছিলেন, অর্থাৎ তিনি ছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জির সর্বকনিষ্ঠ সঙ্গী। তিনি যখন কাশ্মীরে যান এবং কাশ্মীরে শ্যামাপ্রসাদ মুখার্জিকে প্রথমে জেলেবন্দি করা হয়, তারপর তার রহস্যজনক মৃত্যু ঘটে। সেই মাখনলাল সরকারকে আজকে দেখা গেল বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠানের মঞ্চে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে উত্তরীয় পরিয়ে তাকে সম্মাননা জ্ঞাপন করলেন এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তার থেকে আশীর্বাদ গ্রহণ করলেন। মাখনলাল সরকারকে মঞ্চে উপস্থিত করে বিজেপি তাকে সম্মান প্রদর্শন করেছেন। এর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জিকেও সম্মান প্রদর্শন হলো। মাখনলাল সরকার 97 বছরের একজন অশীতিপর বৃদ্ধ, তিনি এসে মঞ্চে আলোকিত করেছেন। এটা যথেষ্ট একটা নতুন চমক বললে খুব একটা ভুল বলা হয় না। আজকে যে
বঙ্গে বিজেপি তার পথ চলা শুরু করলো, তার সঙ্গে আরেকজন মহামানবের নাম উল্লেখ করতে হয়। তিনি হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার বন্দে মাতরম সঙ্গীতটির এবারে সার্ধশতবর্ষে পূর্ণ হয়ে পদার্পণ করেছে বা 150 বছর চলছে। বন্দে মাতরমের এই 150 বছরের পূর্তিতে বঙ্গে বিজেপি শপথ গ্রহণ করলো এবং বিজেপি নতুন সরকার গঠন করলো। এটাও একটা বিশেষ যোগসূত্র বললে বিশেষভাবেই তাকে উল্লেখ করা যায়। বঙ্কিমচন্দ্র, শ্যামাপ্রসাদ মুখার্জি, রবীন্দ্রনাথ, 3 বঙ্গ মহামানব মহাপুরুষকে নিয়ে আজকে বিজেপির এই পথ চলা শুরু হলো। রবীন্দ্রনাথ তাদের আদর্শ সেটা শুভেন্দু অধিকারী জানালেন। সেই সঙ্গে শুভেন্দু অধিকারী আরেক বাঙালি মহামানবের কথা উল্লেখ করলেন। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। তিনি স্বামী বিবেকানন্দের কথা বললেন, চড়ৈবতী চড়ৈবতী চড়ৈবতী, অর্থাৎ বিবেকানন্দের যে আদর্শ তিনি তা মেনে চলতে চান। এটাও অবশ্য খুব ভালো একটা উদ্যোগ। তবে আশা করব যে শিক্ষা, স্বাস্থ্য, আইন এগুলোর যথেষ্ট উন্নতি হবে এবং মানুষ তার উপকার পাবে এবং আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হবে। শাসকের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এই বাংলায়, যা এর আগে দেখা যায়নি বা ছিল না। সেই সঙ্গে আশা রাখব যে দুর্গাপুজো খুব ভালোভাবে হবে। পিতৃপক্ষে নিশ্চয়ই দেবীপক্ষে সূচনা হবে না বা মহালয়ার আগে দুর্গাপুজো শুরু হয়ে যাবে না। মহালয়ার আগে দুর্গাপুজোর জন্য পুজো মণ্ডপে উদ্বোধন শুরু হবে না। মহালয়ার আগেই দেবীর চোখ আঁকা হবে না। আশা করি এই ঘটনাগুলো ঘটবে না, যা আমাদের হিন্দু শাস্ত্রের পরিপন্থী। আশা করি আবার দেবীপক্ষেই সূচনা হবে আমাদের দুর্গা পূজা। মহালয়ার দিন আঁকা হবে দেবীর চোখ বা মায়ের চোখ এবং নির্ধারিত সময়ে বিসর্জন হবে আনন্দ সহকারে। সেই সঙ্গে এটাও আশা রাখব যে বিদ্যালয়গুলিতে সরস্বতী পুজো হবে। যে সরস্বতী পুজো নিয়ে অনেক বাধা বিঘ্ন সৃষ্টি হয়েছে। অনেক বিদ্যালয়ে সরস্বতী পুজোর দিন সরস্বতী পুজো হয়নি। বিদ্যালয়ের বাইরে ছাত্রছাত্রীরা অনেক দুঃখ কষ্ট নিয়ে মূর্তি পূজা করেছে, সরস্বতী পূজা করেছে। সেইটা আশা করি আর হবে না বা দেখতে হবে না। বিদ্যালয়ে সরস্বতী পুজো হবে এবং ছাত্রছাত্রীরা মায়ের আরাধনা করতে পারবে, তারা পুজো করতে পারবে এবং আনন্দে মেতে উঠবে। এরকম অনেক কিছুই পরিবর্তন আশা করি নিশ্চয়ই হবে। তবে আজকে শুভেন্দু অধিকারী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার উপদেষ্টা হিসেবে সুব্রত গুপ্তকে নিয়োগ করেছেন। এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে এত দ্রুত কেন, আরও কিছু পরে তাকে নিয়োগ করা যেতেই পারত। কিন্তু দ্রুত করা এই জন্যেই যে দ্রুত কাজ করতে হবে, সময় ফেলে রাখলে চলবে না। অনেক সময় নষ্ট হয়েছে। তাছাড়া দক্ষ আইপিএস, বাঙালি আইপিএসরা ব্রাত্য হয়েছিল অনেক দিন। এর আগের সরকারে দক্ষ বাঙালি আইপিএস অফিসাররা বেশ ব্রাত্য হয়েছিল, তাদের সঙ্গে বনিবনা ছিল না। শুভেন্দু অধিকারী মহাশয় তিনি বাঙালি আইপিএস অফিসারকে নিয়োগ করে তিনি বাংলায় একটা বার্তা দিতে চান যে বাঙালিরা কাজ করবে, বাঙালিরা প্রাধান্য পাবে। যাই হোক, যেভাবেই হোক, সুন্দর হোক এই পথ চলা, মানুষের উপকার হোক নানাভাবে নানা রূপে, এটাই প্রার্থনা করব নতুন সরকারের কাছে। এখন এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন
এবং আনন্দ থাকবেন। শ্যামাপ্রসাদ মুখার্জিকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে এবং বঙ্কিমচন্দ্রকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে প্রতিবেদন এখানেই শেষ করছি। যাওয়ার আগে বলবো, আমার প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস বক্সে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন এবং আমার প্রতিবেদন শেয়ার করবেন। নমস্কার।